আজ মাদাগাস্কারে 2 দিন হবে। ঘুম থেকে উঠেই বিছানায় উঠে বসলাম। দেখলাম প্রভাতের সূর্যের আলো ঘরের স্টেইন গ্লাস ক্রস ডিজাইনের উইন্ডো ভেদ করে ঘরের ভিতর পড়ে নানান রকম আলোর বিচ্ছুরণ ঘটাচ্ছে। বেশ কিছুক্ষণ এই আলোর খেলা দেখলাম। তারপর বিছানা থেকে উঠে গিয়ে করিডরে গিয়ে দাঁড়ালাম। করিডর থেকে এই রেসিডেন্সের গার্ডেনটা দেখা যায়, বলা যায় একদম সামনেই। আমি করিডর থেকে নেমে গিয়ে একটু গার্ডেনে ঘোরাফেরা করলাম। এই সময় দেখলাম এই রেসিডেন্স এরিয়ার মেন দরজা খুলে একটি ঘোড়ার গাড়ি ঢুকে আসছে গার্ডেনের মাঝে রাস্তা বরাবর। আমি ভালো করে লক্ষ্য করলাম, দেখলাম ঘোড়ার গাড়ি থেকে দুজন বিদেশিনী মেম নামলো। তবে এদের পোশাক ওয়েট্রেসের। দুজনকে দেখতে ভারী সুন্দর। আমার দিকে দুজনেই তাকালো এক লহময় হাসি নিয়ে। আমিও প্রত্যুত্তরে হাসলাম এবং মাথা নাড়লাম। ওরাও মাথা নাড়ল। তারপর ঘোড়ার গাড়ি বিদায় নিল। ওরা, আমি ভাবলাম স্বর্ণলতার কাছে হয়তো এসছে কোনো কারণে, বা এই রেসিডেন্সের হাউসকিপারও হতে পারে। যাই হোক, কিছু একটা হবে যা আমি পরে জানতে পারবো। আমার মনে পড়ে গেল সকাল 8টার সময় মৃণালিনী দেবীর আমাদের সাথে ব্রেকফাস্ট করার কথা। তাই উনি চলে আসবে হয়তো। তাই আমি গার্ডেন থেকে ফিরে গিয়ে তৈরি হতে গেলাম। এরপর ঘড়ির সময় ধরে ঠিক 8টার সময়ই ওই মৃণালিনী দেবী এলেন। এই সময় আমি ওই দুজন মেমকেও দেখলাম যারা ওয়েট্রেসের ড্রেসে ছিল। এতক্ষণে বুঝলাম ওরা এখানে হাউসকিপিংয়ের জন্য এসছে। তবে এখনও পর্যন্ত এই সম্পর্কে আমার কাছে কোনো তথ্য নেই। আমি মনোযোগ দিলাম মৃণালিনী দেবীর দিকে। উনি আজ একটি হোয়াইট গাউন পরে এসছেন, মাথায় সেই ব্লু কালারের ক্লসে হ্যাট। টেবিলে স্বর্ণলতাও ছিলেন এবং আমি। কিঞ্চিত মুহূর্তের মধ্যেই গুঞ্জন এসে হাজির হলো। ওকেও বসতে বললাম। স্বর্ণলতা মৃণালিনী দেবীকেও বসতে বললেন। উনিও বসলেন আমাদের সাথে। এই সময় সেই দুজন সুন্দরী ওয়েট্রেস সার্ভেন্টদের থেকে খাবারের প্লেটগুলো নিয়ে আমাদের টেবিলে সার্ভ করলো। এবং দেখলাম ওদের মধ্যে যাকে আরও ভারী সুন্দর এবং চুলটা একটু শর্ট কাট, সে বারবার আমার দিকে তাকাচ্ছিল এবং মৃদু হাসছিল। আমিও ওর দিকে তাকাচ্ছিলাম এবং বারে বারে চোখ নামিয়ে নিচ্ছিলাম। তারপর মনোযোগ দিলাম মৃণালিনী দেবীর দিকে। স্বর্ণলতা ওনার কাছে জানতে চাইলেন ওনার পূর্বতন ইতিহাসের কথা। উনি এখানে কিভাবে এসে পৌঁছলেন। যদিও তিনি গতকাল রাত্রে রেস্তোরাঁয় তার কিছুটা ইতিহাস আমাদেরকে জানিয়েছে, তিনি কিভাবে মাদাগাস্কারে আটকে পড়েছেন তাও একটু বিশদে জানতে চাইলেন স্বর্ণলতা। তখন টেবিলে খাবার ও চা সার্ভ করা হয়ে গেছে। পাশে দাঁড়িয়েছিল ওই দুজন সুন্দরী ওয়েট্রেস। তখন উনি বলা শুরু করলেন। উনি বললেন উনি বঙ্গ থেকে 2 বছর আগে বাণিজ্যের উদ্দেশ্যে বাইরে বেরিয়েছেন। অবশ্যই বাইরে বেরোনা কাদম্বিনীর সূত্রেই। কাদম্বিনীর পণ্যই উনি সাউথ আফ্রিকায় রপ্তানি করতেন। কাদম্বিনী থেকে মুসলিম নিয়ে সাউথ আফ্রিকায় রপ্তানি করতেন একজন এজেন্ট হিসেবে। এবং সাউথ আফ্রিকায় উনি টেম্পোরারি বসবাসও শুরু করেন। এর মাঝে মৃণালিনী দেবীর সাথে কাদম্বিনীর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এই সময় মৃণালিনী দেবী উইলসনের সঙ্গে পরিচিত হন, যেই নামটি উনি কালকে রেস্তোরাঁতেও বলেছিলেন। এই উইলসনের সঙ্গেই সম্মিলিত হয়ে উনি আর্টিফিশিয়াল জেমসের ব্যবসা শুরু করেন এবং খানিকটা সাফল্যও পান। তারপর উইলসনের বিশ্বাসের পাত্র হয়ে উঠলে উইলসন ওকে পাঠায় সিঙ্গাপুরে এই আর্টিফিশিয়াল জেমস ডেলিভার করতে। আর সেই যাত্রায় জাহাজে পাইরেটদের আক্রমণ হয় এবং জাহাজ ডুবিও হয়। উনি কোনো রকমের লাইফ বোট নিয়ে
প্রাণ বাঁচিয়ে এই মাদাগাস্কারে এসে ওঠে, যেটুকু উনি আমাদেরকে জানালেন। তবে আমি স্বর্ণলতার মুখের দিকে লক্ষ্য করলাম। ওনার মুখ দেখে মনে হলো না উনি এই গল্পে সম্পূর্ণভাবে বিশ্বাস করলেন, কিন্তু আমি বিশ্বাস করলাম। কারণ উনি যে অসহায়তার সঙ্গে এই কথাগুলি বলছিলেন, মনে হচ্ছিল না এটা কোনো বানানো গল্প। তারপরেও এর মধ্যে যদি কোনো মিথ্যাচার থেকে থাকে, তা অনুসন্ধানের ব্যাপার। যাই হোক, স্বর্ণলতা সব কিছু শুনে বললেন, এখন তুমি কোথায় স্টে করছো? মৃণালিনী দেবী জানালেন, আমি একটি সরাইখানায় গত 1 মাস ধরে আছি। আর আমার কাছে যা জিনিস ছিল, হাতে একটি গোল্ডেন চেইন ছিল, ওটা বেচেই এতদিন চলছিল। আমি প্রতিদিন বন্দরে গিয়ে অপেক্ষা করতাম, যদি কোনো দেশের লোকের সঙ্গে দেখা হয়ে যায় বা কোনো যোগাযোগ হয় যার মাধ্যমে অন্তত আমি আমার দেশে ফিরতে পারি। তাই সেদিন যখন বন্দরে আপনাদের দেখলাম, আমার মনের মধ্যে একটা আশা জেগে উঠল। বিশ্বাস করুন, আমার কাছে আর কানা করিও নেই এখানে থাকার মতো। এরপরে আমাকে হয়তো কোনো সাহেবদের বাড়িতে পরিচারিকার কাজ করতে হবে বা অন্য কোনো কাজ। যদিও সে কাজের সন্ধান করেছিলাম এখানে, কিন্তু কেউ দিতে রাজি হয়নি। বর্ণের একটা ব্যাপার আছে তো, আর যা কাজের সুযোগ এসছে তা আমার বলতে দ্বিধা হয়। স্বর্ণলতা মৃণালিনীর অসহায়তা দেখে এবারে হয়তো খানিকটা বিশ্বাস করলেন, তাই বললেন, থাক থাক, আর বলতে হবে না। আমি বুঝেছি তুমি কী পরিস্থিতির মধ্যে দিয়ে গত 1 মাস সেখানে আছো। আমি বলি কি, তুমি যে সরাইখানায় এখন আছো সেখান থেকে তোমার পোশাক মালপত্র নিয়ে তুমি এখানে চলে আসো। এখানে রেসিডেন্সি গেস্ট হাউসে তুমি এখন থেকে থাকবে। একথা শুনে মৃণালিনী দেবীর মুখে একরাশ আনন্দ ছড়িয়ে পড়ল। ওদিকে গুঞ্জনও বলল, থাকো না দিদি, খুব ভালো হবে, তাহলে অনেক গল্প করা যাবে। মৃণালিনী দেবী সম্মতি জানালেন আনন্দের সহিত। এরপর আমরা ব্রেকফাস্ট করলাম। তারপর একত্রে ব্রেকফাস্ট হয়ে গেলে আমাদের থেকে মৃণালিনী দেবী অনুমতি নিলেন যে তিনি এখন ওই সরাইখানায় যাচ্ছেন ওনার মালপত্র নিয়ে আসতে। ঠিক 1 ঘন্টার মধ্যেই এই রেসিডেন্সে আবার ফিরে আসবেন। স্বর্ণলতা এবং আমি ওনাকে বিদায় জানালাম। উনি চলে যাওয়ার পর স্বর্ণলতা আমাকে পরিচয় করিয়ে দিলেন ওই দুজন সুন্দরী ওয়েট্রেসের সাথে। আমি জানতে পারলাম একজনের নাম এমিলি আর একজনের নাম রোজি। উনি আমাকে জানালেন এই দুজন এখন আমার মিস্ট্রেস হিসেবে থাকবে, মিস্ট্রেস বা কাউন্টেস বা পার্সোনাল অ্যাসিস্ট্যান্টও বলা যায়। স্বর্ণলতার কাছে ওদের পরিচয় পেয়ে আমি ওদের দিকে হাত বাড়িয়ে দিলাম হ্যান্ডশেক করার জন্য। বলা বাহুল্য, ওদের সঙ্গে হ্যান্ডশেক করে এইটুকু বুঝলাম ওদের ব্যবহারে অত্যন্ত আন্তরিকতা প্রস্ফুটিত হলো, যেন ওরা পূর্ব পরিচিত। যেভাবে ওরা গ্রিট করলো এবং যেভাবে ওরা গ্রহণ করলো, আমি মানসিকভাবে একটা সংশোধন করলাম যে আমি এতক্ষণ ওদেরকে ওয়েট্রেস ভাবছিলাম, যেহেতু ওরা ওয়েট্রেসের ড্রেস পরে আছে। কিন্তু ওরা তার থেকে আরও অনেক বড় কাজের জন্য নিযুক্ত হয়েছে এবং আমার দৃষ্টিতে এখন যা মনে হলো ওরা তার থেকেও অনেক বেশি ডিজার্ভ করে। কিন্তু জানি না এই দুজন কোন দেশের, সেটা হয়তো পরে জানা যাবে বা ওদেরকে জিজ্ঞেস করবো কোনো। স্বর্ণলতা আরও বললেন, এখন থেকেই তোমার যা কিছু প্রয়োজন, যা কিছু দরকার, তুমি ওদেরকে বলবে, ওরা সেটা সম্পাদন করবে। সেই জন্যই ওদেরকে রাখা হয়েছে। শুধু তাই নয়, তোমার বস্ত্র নির্বাচন, বস্ত্র পরিধান করিয়ে দেওয়া ও পার্টিতে কি স্যুট পরে যাবে ও কাদের সাথে যোগাযোগ রাখবে, ওরা সেটা ঠিক করে দেবে। এটাই ওদের কাজ, এবং সেই কাজে যদি ওরা ব্যর্থ হয় তখন তুমি আমাকে জানাবে। আমি স্বর্ণলতার কথায় মাথা নেড়ে
ইঙ্গিত দিলাম যে আমি ওনার কথা অক্ষরে অক্ষরে মান্যতা দিলাম। এরপর উনি ইশারা করলেন ওদেরকে নিজ নিজ কাজে যেতে এবং আমাকে বললেন একান্তে কথা আছে। সেই জন্য আমাকে নিয়ে করিডরে গেলেন। রেসিডেন্সের বাঁ দিকের করিডর থেকেও বাগানটির সামনে দেখা যায়। অ্যাকচুয়ালি রেসিডেন্সের এলাকা 3-4 বিঘে সম্ভবত এলাকা জুড়ে বিস্তৃত, টোটাল রেসিডেন্সের এলাকা, এবং সমস্তটাই বাউন্ডারি ওয়াল দিয়ে ঘেরা। যখন করিডরে এসে দাঁড়ালাম, বাউন্ডারির বাইরে রাস্তায় ঘোড়ার গাড়ি চলার আওয়াজ, মোটর গাড়ি চলার আওয়াজও পেলাম। হাত ঘড়িতে তখন দেখলাম সকাল 9টা বাজে। উনি আমাকে একটা সিগার দিলেন ওনার সিগার কেস থেকে। আমি নিতে ইতস্তত জানালাম। উনি আমার কাঁধে হাত রেখে বললেন, আরে নাও না, এখন তুমি আমার ফ্রেন্ডের মতো, আর তুমি আমার ফ্রেন্ডও। এখন আমি তোমার বন্ধু স্বরূপ, তাই আগে থেকেই পারমিশন দিলাম। তুমি আমার সামনে ড্রিঙ্কও করো, আবার আমার সামনে সিগারও খাবে। এর মধ্যে লজ্জার কি আছে? এরপরে তোমাকে আমার থেকেও কত বড় বড় মানুষের সঙ্গে মিশতে হবে, এবং তাদের সামনে তুমি সিগার খাবে। বরং না খাবোটাই কিন্তু অসম্মানজনক হবে তাদের পক্ষে। তাই এখন থেকেই তোমাকে সেই অভ্যাস করিয়ে দেব। আমি ওনার হাত থেকে সিগারটা নিলাম। তারপর উনি লাইটারটা দিলেন, আমি সিগারটা জ্বালালাম, উনিও সিগারটা ধরালেন। তারপর উনি আমাকে যেটা বললেন, আচ্ছা, তোমার কি মনে হয় এই যে মৃণালিনী যে গল্পটি আমাদেরকে বলল, সেটা কি সত্যি? আমি একটু চিন্তিত মুখে ওনার দিকে তাকালাম। তারপর বললাম, মনে তো হয়, কারণ ওনাকে অত্যন্ত অসহায় দেখাচ্ছিল। আর এই মত অবস্থায় উনি কোনো মিথ্যাচার করতে পারে বলে তো মনে হয় না। তবু মূল যে ঘটনাটি উনি বললেন সেটা কিন্তু মিথ্যা হতে পারে না। তখন স্বর্ণলতা একটু ভেবে বললেন, আমিও তাই ভাবছিলাম। প্রথমে একটুখানি ডাউট হচ্ছিল। আমার যেটা মনে হয়, ও এই যে আর্টিফিশিয়াল জেমস যেটা রপ্তানি করতে যাচ্ছিল, আই মিন হ্যান্ড ওভার করতে চাচ্ছিল, এটা কিন্তু কোনো সোজা পথে নয়। তাই ও ওর কানেকশনকে যোগাযোগ করতে পারছে না। ওদেরকে ও কী বলবে যে ও ওগুলো হারিয়ে ফেলেছে? পার্টি তো অলরেডি ফার্স্ট পার্টিকে পে করে দিয়েছে, আর ওর কাজ ছিল ওটা ডেলিভার করা। তার মাঝে কী ঘটনা ঘটলো সেটা কিন্তু সেকেন্ড পার্টির দেখার কাজ নয়। তাই ও এখানে নিজেকে লুকিয়েও রেখেছে। তাই ও দেশে ফিরতে চাইছে, কারণ আবার সাউথ আফ্রিকাতে ফিরে গেলেও যেমন ওর বিপদ, তেমনি সিঙ্গাপুরেও তো যেতে পারছে না। আমি মনোযোগ দিয়ে স্বর্ণলতার কথা শুনছিলাম এবং কিছুটা যুক্তি খুঁজে পাচ্ছিলাম উনি যেটা বলছেন। কারণ উনি আমার থেকে আরও বেশিই জানবেন। এত বছর সমুদ্রে কাটিয়েছেন, এত মানুষের সঙ্গে মিশেছেন, বিদেশ বিভুঁইয়ে অনেক বেশি কাটিয়েছেন। তাই দুনিয়াটা আমার থেকে কয়েকশো গুণ ভালো জানে। তাই ওনার কথাকে গুরুত্ব দিলাম ও মান্যতা দিলাম। হয়তো উনি ঠিকই বলছেন, কিন্তু তবুও মৃণালিনী দেবীর ওই অসহায় মুখটার কথা আমি ভুলতে পারছি না। গতকাল যেটা রেস্তোরাঁয় দেখেছিলাম, এবং এখনও সেই অসহায়তা ওনার মুখের মধ্যে ছিল। এবং সেটাও লক্ষ্য করেছি যখন স্বর্ণলতা ওনাকে এখানে থাকার প্রস্তাব দিলেন, উনি কতটা খুশি হয়েছিলেন। এই ব্যাপারটা কিন্তু কৃত্রিম ছিল না, যেই ভাবের প্রকাশ ওনার মুখের মধ্যে ফুটে উঠেছিল। তাই স্বর্ণলতা বলছেন বটে, কিন্তু আমার মনে হয় না এই অবস্থায় দাঁড়িয়ে ওনার পক্ষে এইরকম মিথ্যাচার করা সম্ভব। যদিও বা করে থাকেন, সেটা ওনার সঙ্গে থাকতে থাকতে অনুসন্ধান করা যেতে পারে। এবং সেই কথাই আমি স্বর্ণলতাকে জানালাম যে উনি তো আমাদের সঙ্গে থাকতে আসছেন, তাহলে হয়তো ওনার সঙ্গে থাকতে থাকতে অনেক কিছু জানতে পারবো। এ কথা শুনে স্বর্ণলতা আমার কাঁধ চাপড়ে দিয়ে বললেন, ব্র্যাভো, ব্র্যাভো! আমি এটাই এক্সপেক্ট করছিলাম যে তুমি এরকম বুদ্ধিমত্তার পরিচয় দেবে। আমিও এটা ভাবছিলাম যে তোমার ভাইজিকে ওর সাথে স্পাইয়ের মতো করে জুড়ে দেওয়া যায়, কারণ তোমার ভাইজির সাথে
ও অনেকটা একাত্ম বোধ করে, তাই ও কি বলে এবং যে ঘটনাগুলো ও বলছে সেগুলো সত্যিই ঘটেছে কিনা আরও জানার চেষ্টা করো। যদি বলে আমাকে বলো। আমি মাথা নেড়ে ওনাকে নিশ্চিত করলাম যে আমি গুঞ্জনকে বলে দেবো ওর সাথে এই ব্যাপারে কথা বলতে, যাতে ওনাকে আরও ভালো করে জানতে পারেন। এরপর ঘণ্টাখানেক নয়, প্রায় ২ ঘণ্টা পর মৃণালিনী দেবী এই রেসিডেন্সে এসে হাজির হলেন। ওনার সাথে মাত্র একটাই লাগেজ ছিল, এবং সেটাও দেখলাম খুবই মলিন। উনি আসতে এই হাউসের সার্ভেন্টরা ওনাকে গেস্ট রুমটা দেখিয়ে দিলেন। উনি ওখানে গিয়ে নিজের জিনিসপত্র রাখলেন। এরপর একত্রে আবার লাঞ্চে বসলাম। আরও অনেক কথাবার্তা হলো, কিন্তু ওনার পূর্বতন ঘটনা সম্পর্কে আর কোনো কথা নয়। যা কথাবার্তা হলো তা হলো, গুঞ্জন একটি প্ল্যান করলো যে এখানে কি পিকনিক করা যায় না। এই কথা শুনে স্বর্ণলতা আবার বলে উঠলেন, ভালোই আইডিয়া দিয়েছ। এখন এখানে যখন আছি, সপ্তাহখানেক এখন এখানে কাটাতে হবে, তাই একটা পিকনিক করাই যায়। শুনেছি এখানে ব্যাপক ট্রিজ ফরেস্টে সবাই হান্টিং করতে যায়। আমরা কালকে ওখানে যেতে পারি সকালে, তাহলে হান্টিং ও পিকনিক দুটোই একসাথে হয়ে যাবে। এবং শুনেছি লেমর্স নামে একটা স্পিসিস আছে, যদি ওটার দেখা পাওয়া যায় তবে আমাদের সাথে বন্দুক থাকবে, চিন্তা করো না। এ কথা শুনে গুঞ্জন ও মৃণালিনী দেবীও বেশ উৎসাহ প্রকাশ করলেন। উনি বললেনও যে ওখানে উনি গেছেন আগে একবার। সেই নিয়ে আরও উৎসাহ হয়ে পড়ল গুঞ্জন। গুঞ্জন জানতে চাইলে যে ওখানে কী আছে। যেটুকুনি উনি জানালেন যে একবার সাহেবদের দলের সঙ্গে ওখানে বেড়াতে গেছিলেন, এবং ওখানে সত্যি এক অদ্ভুত ধরনের গাছ আছে যেটাকে ব্যাওব্যাব ট্রিজ বলে, যেটার উচ্চতা অনেক বড় এবং গাছের গুঁড়ি অনেক মোটা। কিন্তু লেমহর্স উনি দেখেননি, বরং অনেক ভয়ঙ্কর সরীসৃপ উনি দেখেছেন। এবং ওখানে পিকনিক অবশ্যই করা যায়, কিন্তু যথেষ্ট বিপদসংকুল এলাকা। সেক্ষেত্রে আবার স্বর্ণলতা যেটা বললেন যে আমাদের সঙ্গে বন্দুক থাকবে এবং গার্ডসও থাকবে, তাই আমরা নিরাপদ অঞ্চলেই আমাদের পিকনিক সমাধা করব। এবং শেষ পর্যন্ত সেটাই ঠিক হলো যে আমরা আগামীকাল ওই ব্যাওব্যাব ট্রিজ ফরেস্টে হান্টিং ও পিকনিক করতে যাচ্ছি। লাঞ্চের পর স্বর্ণলতা আমাকে জানালেন যে বিকেলে আমাকে প্রস্তুত থাকতে। আমাকে নিয়ে উনি গভর্নর হাউসে যাবেন বিকালের দিকে। তাই ঘরে গিয়ে একটু বিশ্রাম নিয়েছিলাম। তারপর 4টের সময় ওই এমিলি, যাকে মিস্ট্রেস হিসেবে নির্বাচন করেছে আমার জন্য, এবং রোজিও আমার জন্যে, রোজি সম্ভবত গুঞ্জনের পরিচর্যা নিচ্ছে, এমিলি আমার জন্য একটা স্যুট নিয়ে আসলো। এটা একটা ফ্রক কোট। ও এসে বলল, স্যার, আপনি এটা পরে গভর্নর হাউসে যাবেন। ম্যামের এটাই ইচ্ছা, আর আমার মনে হয় এটাতে আপনাকে খুব সুন্দর লাগবে। আমি মাথা নেড়ে বললাম, তাই হোক। ওই এমিলি আমাকে পোশাক পরিয়ে দিল এবং খুবই যত্নশীলভাবে আমাকে তৈরি করে দিল গভর্নর হাউসে যাওয়ার জন্য। আমি একবার আয়নায় নিজেকে দেখলাম, একদম সাহেবদের মতন লাগছে আমাকে, এবং আমাকে একটা হ্যাটও দিল। এরপর আমি বাইরে ডাইনিং এরিয়ায় এসে দেখলাম স্বর্ণলতা ইতিমধ্যেই প্রস্তুত হয়ে বসে আছেন আমার জন্য। আমি ওনার কাছে একটু মার্জনা চাইলাম বিলম্ব হওয়ার জন্য। উনি বললেন, কোনো ব্যাপার নয়, একটু তো সময় লাগবেই প্রস্তুত হতে। তাই আমিও চাই তুমি বেশ অভিজাতদের মতো নিজেকে পেশ করো ওনার সামনে, তাহলে একটা ফেম তৈরি হবে ওনার মনে তোমার জন্য। আমি স্বর্ণলতার কথা শুনে নিজের টাইটা বারবার হাত দিয়ে দেখছিলাম এবং এমিলির দিকে তাকিয়ে জানতে চাইছিলাম যে আমাকে ঠিকঠাক লাগছে কিনা। ওই এমিলি
অত্যন্ত কোমলভাবে ওর চোখ দুটো মেলে আমাকে ইঙ্গিত দিল যে একদম পারফেক্ট লাগছে। আমিও ওর কথায় আশ্বাস পেলাম যে সব ঠিকঠাক আছে। যেমনটি স্বর্ণলতা চান তেমনভাবেই আমি নিজেকে পেশ করব ওই গভর্নরের কাছে। এটা আমার কাছে সত্যি একটা খুব বড় ব্যাপার। আমি কোনো গভর্নরের সাথে দেখা করতে যাচ্ছি। এরপর দেখলাম রেসিডেন্স থেকে বেরিয়ে গার্ডেনের সামনে রাস্তায় রোলস রয়েস গাড়িটি অপেক্ষা করছে আমাদের নিয়ে যাওয়ার জন্য। আমরা গাড়িতে চেপে বসলাম, তারপর গাড়ি ছাড়লো।